আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশা করি ঈদ খুব ভালো কেটেছে। আমি এখন দিয়া মিডল স্কুল, যেটাকে মানে শর্ট ফর্মে টাস বলে, সেখানে আমি একটু হাঁটছি। যদিও খুব রোদ, আমার রোদ একদম ভালো লাগে না। একটা টপিক আমার মাথায় আছে অনেকদিন ধরে, যেটা আমি আসলেই বানাতে চাই একটা ভিডিও, কিন্তু আজকে ভাবলাম বানাই ফেলি। তো আজকে যে টপিকটা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজশাহীর লোকেরা কেন বিদেশে থাকে না বা সেটেল করে না, বা কেন খুবই কম করে কম্পেয়ার টু আদার স্টেটস ইন বাংলাদেশ। তো আমি যে সমস্ত উদাহরণ দেবো, আমার উদাহরণ থেকে দেবো। সবাই ভাবে, মানে আমার যারা ফ্রেন্ডরা ভাবে, আমার কিন্তু ম্যাক্সিমাম ফ্রেন্ডরা বিদেশে আসার পরে বা দেশেও রায়দার বরিশালে অথবা সিলেটের বা কক্সবাজার বা চিটাগং, এরকম বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের লোকের সাথে খুব কমই দেখা মেলে বিদেশে। তো তারা ভাবে হয়তোবা আমি রাষ্ট্রীয় লোকদের খুব পক্ষে বলি বা পক্ষে থাকি বা হোয়াট এভার। কিন্তু আমি আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে কিছু অবজারভেশন সারা জীবনের, আমাদের আমার পরিবার থেকে যেগুলো আমি দেখেছি, বুঝেছি, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্ট অফ অল, আমার ওই উদাহরণ দিব আর কি। আমি যখন প্রথম রাজশাহী থেকে ঢাকায় জব করতে গেলাম 2002 সালে, আমার তখন ফ্রেন্ডরা আমাকে বললো যে তোর রাজশাহীতে চাকরি হলো না, তো রাজশাহী থেকে চাকরি নিয়ে ঢাকায় যাওয়াটা ইট ইট ইস ইট ইজ শোন অ্যাজ এ, অর ইট ইজ ফেল্ট অ্যাজ এ ডিসক্রেডিট আর কি, যে রাজশাহীতে কিছু হলো না। রাজশাহীতে বসে থেকে চায়ের দোকানে বেকার হয়ে আড্ডা মারাটাও ভালো, বা কোনো একটা ক্যারানি চাকরি করাও ভালো, কিন্তু দূরে যাওয়া ভালো না। আচ্ছা, এবার আসি বিদেশের কথা। একটা একটা করে আমি টপিকে আসতেছি। তো আমরা যখন প্রথম মালয়েশিয়াতে ছিলাম, আমি এবং ভাই তানভীর, অবশ্যই আমরা খুব দুষ্ট ছিলাম, না আমি কিডিং। তো যখনই আমরা বাইরে যেতাম, মানে যেহেতু আমাদের বাংলাদেশি ব্রাদার্স ভাইরা কাজ করে ওখানে, এবং উই অল নো দ্যাট ইট ইজ এ লো স্কিল্ড জব মালয়েশিয়াতে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপার্টিয়েট ছাড়া। তাই যখনই আমরা বাংলায় কথা বলতাম, তখনই দেখতাম যে আমাদের যে বাংলাদেশি ভাইরা যারা ওখানে আছেন, তারা আমাদের সাথে কথা বলতে চাইতো। এবং প্রথম কথাটাই আমি মালয়েশিয়া থেকে শুরু করছি, আপনার দেশের বাড়ি কোথায়? তখন বলতাম রাজশাহী। তখন দে ইউজ টু কাইন্ড অফ লাইক ব্যাক অফ এ বিট। তারপরে কথা বলতে চেত তাদের খুবই আঞ্চলিক ভাষাতে। এবং তখন মানে আমাদের দেশের লোকদের মাঝে একটা সমস্যা আছে কি, বাউন্ডারি ক্রস করে ফেলে, বিশেষ করে যাদের মধ্যে শিক্ষার অভাব। তো তখন যেটা হলো, আমি ভাই দেখা হতো যে আমরা ইংলিশে কথা বলছি, কারণ ওনারা খুব মানে মালেতে খুব ভালো ছিল, আর আমরা মালেতে কনভারসেশন ছিলাম আর কি। আমি একটু হাঁটছি, এই জন্য মনে হচ্ছে আমি হাঁপাই যাচ্ছি। তারপরে আমি যখন মানে তখন তো ডাটা কালেকশন যতটা বুঝতাম না, কিন্তু আমরা জিজ্ঞেস করতাম আপনারা কোথা থেকে এসেছেন। তখন তারা বলতো যে আমরা বিশেষ করে ফেনী, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, তারপরে কোথাকার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা ওইদিকেও ছিল, কিন্তু ওই এলাকার ভোলা, সন্দ্বীপ, ওই এলাকার লোকজন খুবই বেশি ছিল। আচ্ছা, তারপরে যেটা হলো, এটা হচ্ছে মালয়েশিয়ার কথা। এবং এবার আসে অস্ট্রেলিয়ার কনটেক্সটে। অস্ট্রেলিয়াতে কিন্তু আমি যখন মেলবোর্নে ছিলাম, আমার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল বরিশালের ছিল, এবং এখানেও তাই। এবং এখানেও আমি যখন মেলবোর্নে কাজ করতাম এমআইটিতে, আমার স্টুডেন্টরা প্রথমে তাদের কয়েক মাস বুঝতে টাইম লেগেছিলো যে আমি বাংলাদেশি। যখন বুঝেছিল তারা তো আসতো, এবং তাদের পার্সোনাল গল্প করতে পছন্দ করতে বাংলাদেশিরা যখন আমার কাছে আসতো, কোনো প্রবলেম নেই, ইট ওয়াজ মোস্টলি অফ দ্য পার্সোনাল প্রবলেম। তো তারা এসে প্রথম কথাটা জিজ্ঞেস করতো, ম্যাডাম আপনার বাসা, মানে আপনি কোথাকার, বা আপনি কি ঢাকার কোথায় আপনার বাসা। এটা অনেক আন্টিও আমাকে জিজ্ঞেস করতো, ঢাকায় তোমাদের বাসা কোথায়, মানে অ্যাজ এ যে ঢাকা ছাড়া বাংলাদেশ আর কিছু নাই। যেমন আমি তখন খুব গর্বে সহর করে পোলাইটলি এটাই উত্তর দিতে, আমার বাসা ঢাকায় না, আমার বাসা রাজশাহীতে। এবং দে ইউজ টু গেট এ শক। ওকে, এইবার আসি রাজশাহী লোকজনের কথা।
আমি আজকে একটা কথা বলবো। আমি জানি যে রাজশাহীর আমার যারা ফ্রেন্ডে আছেন বা যারা আমাকে ফলো করেন তারা খুবই মাইন্ড করবেন এই কথাতে, কিন্তু এটা খুবই সত্যি কথা এবং আমি এটা বলবো। আমার অনেক ফ্রেন্ড রাজশাহী ইউনিভার্সিটিতে চাকরি করছে। তাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে অস্ট্রেলিয়াতে মানুষ থাকে এবং তারা যখন কোনো কারণে বিদেশে গেছে, তারা 30 দিনের হয়তো থাকার কথা ছিল, তারা ওখানে যেহেতু কাজের লোক নাই হোটেলে বা 5 স্টারে, তারা কিছুদিন থেকে বাংলাদেশে চলে আসছে। এবং এখানে আমার মানে অনেক কোয়ালিফাইড ফ্রেন্ড এসছে যারা বিদেশে থাকতে পায়নি, বা আমার পরিচিত যারা এসে যাদের পোস্টডক অফার থাকা সত্ত্বেও, চাকরির অফার থাকা সত্ত্বেও তারা দে ওয়েন ব্যাক। আর এবার আর একটা কথা বলবো, আমার আব্বাও যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির চাকরি করতেন, আমি আমার আব্বাকে দেখেছি। আমার আব্বা যখন মালয়েশিয়াতে চাকরি করেছেন 6 বছর, দেয়ার ওয়াজ নেভার এ ডে ইন দ্য মর্নিং আব্বা বলতো যে এই চাকরি আমি ছেড়ে দেবো, এই চাকরি। কারণ ওখানে যদি পাঞ্চ কার্ড সিস্টেম ছিল এবং এভরিডে 8টা 5টা ছিল, 8টা 4টা, আই ক্যান্ট রিমেম্বার। শনিবার হাফ অফিস ছিল। আব্বা এটা একদম লাইক করতো না। এবং এইবার আমি যে কনসেপ্টে আসছি, আমি যত রাজশাহী ইউনিভার্সিটির টিচার অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঢাকা ইউনিভার্সিটি না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টিচারদের মধ্যে আমি একটা সারভাইভাল একটা বা অ্যাটিটিউড দেখেছি। বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির টিচারদেরকে আমি যখন বাইরে দেখেছি, সেটা পৃথিবীর যে দেশেই হোক না কেন, তারা যে ওই যে একটা আরাম, ভাত খেয়ে দিয়ে ঘুমায়, পেট পেট ফাটায় খেয়ে বা ভুঁড়ি করে যে একটা ঘুমানোর যে একটা অভ্যাস, বা আমি এবার যখন রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা যখন গেলাম গত বছর, সব জায়গায় তালা মারা। তখন একজন স্যারকে বললাম, উনি অবশ্য সায়েন্সের না, যে এরকম সব জায়গায় কেন তালা মারা, হোয়াই দ্যার ইজ নো ওয়ান ইন দ্য ডিপার্টমেন্ট। তো টাইমটা দেখিনি। তখন উনি বলল যে কমার্সের লোকরা তো আসলে ডিপার্টমেন্টে আসে না। আমি তখন বললাম যে আমার আব্বা তো 2টার সময় আসতো এবং তাড়াতাড়ি খেয়ে আবার প্র্যাকটিক্যালে যেত এবং 6টা পর্যন্ত থাকতো, মাঝে মাঝে রাত 10টার সময় আসতো। তো বলে এই জন্য সায়েন্সের টিচারদেরকে বেশি সম্মান করা হয়। তখন আপনারা সম্মানটা নেন, ইটস নট অ্যান এক্সকিউজ। তো ওনারা এবং আমাকে আরেকজন টিচার, এরকম নাম তো আমি কারোই বলবো না, কোভিডের সময় বললো যে এত আরাম রাজশাহী ইউনিভার্সিটির চাকরি, এত আরাম, খেয়ে পড়ে অফিস যাইতে হয় না, ক্লাস নিতে হয় না, কোনো জবাবদিহিতা নাই। যদিও ইউনিভার্সিটি জবাবদিহিতা নেই, কারণ ওখানে তো কোনো স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন 9টা 5টা এগুলো কিছুই নাই। আই ওয়াজ সো শকড বাই হার। সেও একটা ডিপার্টমেন্টের লেকচারার। এবং আমি যখন এই সমস্ত কথা শুনি, আমার কাছে কোন পৃথিবীর কোন দেশে আছে, হালালভাবে তো পয়সাটা ইনকাম করতে হবে। এইবার আসি, আমার রিসেন্টলি আমরা এখানে ইউনিভার্সিটি নিউ ইংল্যান্ডে থাকি। আমার একটা রাজশাহী একজন পরিচিত স্টুডেন্ট ছিলেন। সে থিসিসটাও ঠিক মতো জমা না দিয়ে সে এখান থেকে চলে যায়, এবং সে দেখলে একই কথাই বলতো, আমি রাজশাহী চলে যাব, আমি রাজশাহী চলে যাবো। এবং আমি এরকম সিকিউতে একটা বিশাল গ্রুপ এসেছিলো রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এবং তারা 6 মাসের জায়গায় 2 মাস থেকে চলে যায়, এবং তারা শুধু শপিং করতে আসছিলো। এবং অজস্র আমি রাজশাহী ইউনিভার্সিটির উদাহরণ দিতে পারবো, যারা আসলে বিদেশে থাকার জন্য যে মেন্টালিটি, যে মাইন্ডসেট, যে কষ্ট করার মানসিকতা, প্রথম জীবনে বিশেষ করে যে চাকরি থাকবে না, কষ্ট করতে হবে, মাঝে মাঝে যে কোনো কাজ করতে হবে, কিন্তু যে ধরে থাকা, এটি ইভেন আমার প্যারেন্টসাই পারেনি। আমার আম্মা কখনোই কথা বললে কিন্তু ক্যানাডার কথা বলবে না, সে যে ইউকেতে ছিল বলবে, তার কাছে শুধু সব কিছুই খারাপ লাগে। সে হয়তো দরগাপাড়া পদ্মা নদীর কথা 100 বার বলবে, এবং তার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে দরগাপাড়া এবং হচ্ছে যে পদ্মা নদীর পার, এবং সে ওখানে আমাদের নিয়ে যাবে। কিন্তু আসলে ভালো লাগে, কিন্তু তার যে এত স্মৃতি, এত মেমোরি, শি উইল নেভার রিকালেক্ট, শি উইল নেভার ভিজিট, এবং শি নেভার এনজয় যে প্রতিদিনের যে একটা রিসেট রুটিন, যে বাসন মাজা, বাসন করা। কিন্তু মাই ফাদার ওয়াজ ভেরি হেল্পফুল। বিশেষ করে মালয়েশিয়ার টাইমটা আমরা সবাই আম্মাকে হেল্প করতে পারতাম। আম্মা ওই সময় একদম তার ভালো লাগতো না বলেই সে বারবার দেশে যেত। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বিদেশে থাকা, আপনার যদি বিদেশে সেটেল করতে চান, বিদেশে কাজ করতে চান বা বিদেশে উপরে উঠতে চান, আপনাদেরকে এখানে কঠোর পরিশ্রমের মন মানসিকতা নিতে হবে। আমাকে যখন একটা ফ্রেন্ড বলে যে টিনা, আমার তো একটাই লাইফ, আমি কেন এখানে পোস্ট জব করবো, বা আমি এখানে কেন আই ওয়ান্ট টু গো ব্যাক। তো ইটস ইয়োর লাইফ, ইয়োর চয়েস। কিন্তু আমরা যখন when we went back to বাংলাদেশ, আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল অ্যাডজাস্ট করতে, কারণ বড় হয়ে যাওয়াটা, এবং অলদো
we could have stayed back, কিন্তু আব্বা chose to go back, and যেহেতু আমার আম্মাও অলওয়েজ wanted to go back, so বিদেশে থাকতে গেলে ওয়াইফকে অসম্ভব সাপোর্ট করতে হয়। সমস্ত মানে একটা ফ্রিজও যদি টানি তাকেও সেখানে মানে ইউ হ্যাভ টু শেয়ার দ্য ডিউটি, এভরিথিং ইউ হ্যাভ টু ডু 50-50 অর মোর। বাচ্চাকে কোনো কোনো অ্যাক্টিভিটি দিলে, যেমন আমি এখন বসে আছি, আমার ছেলে সুইমিংয়ে, সে সুইমিং করতেছে, বা আপনার যদি বাসা রিমুভাল, ক্যারিয়ার চেঞ্জ, স্টেট চেঞ্জ, যা কিছুতে হাজব্যান্ডকে যদি সাপোর্ট না দেওয়া হয় সে ক্যানট গো ফার্দার। এবং এই কারণে বিদেশে থাকার সময় একটা কথা আমার হাজব্যান্ডকে অনেকেই বলতো, তার যারা টিচাররা বা যারা গো ব্যাক করেছে, তোমার ওয়াইফ যদি বিদেশে থাকে তাহলে তুমি থাকতে পারবে, সাধারণত ওয়াইফরা থাকতে চায়। এবং তারা বলছিল তাদের অনেকেই অস্ট্রেলিয়া এসেছিল এবং কার্টিন ইউনিভার্সিটিতে পিএইচডি করে গিয়েছিল, বাট দে অল ওয়েন্ট ব্যাক। তো আমি কোনো গর্ব করে কিছু বলছি না, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, বিকজ উই চোজ টু স্টে ব্যাক, সো উই রিয়েলি হ্যাড টু ওয়ার্ক ভেরি হার্ড টু কাম টু সার্ভাইভ অ্যান্ড টু মেক এ নেম ইন দিস কান্ট্রি। অ্যান্ড ইউনো অ্যাজিলিটি হতে হবে, আপনাকে অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতা থাকতে হবে, আপনাকে চেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতে হবে, অবশ্যই আপনার ধর্ম, আপনার কালচার, আপনার ভ্যালুসকে ঠিক রেখে। আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি, বা আই এম বিকামিং মোর রিলিজিয়াস, আই এম প্র্যাকটিসিং মাই রিলিজিয়ান ফ্রম হার্ট, আই আপহোল্ড মাই কালচারাল আইডেন্টিটি ইন এভরি পসিবল ওয়ে। সো আমি যেটা রাজশাহী লোকদের মধ্যে আমি একটা দেখছি, কাজের লোক থেকে শুরু করে, দরগা পড়ার লোক থেকে শুরু করে, না তাদের কাজ, দে আর দ্য মোস্ট লেজিয়েস্ট পিপল ইন বাংলাদেশ। এবং আমি রাজশাহী লোকদের সাথে কম, পারতপক্ষে অস্ট্রেলিয়াতে কম মেশার চেষ্টা করি, বিকজ অফ দ্য ভেরি আউটডেটেড 200 বছর আগের মেন্টালিটি। এবং আজকে আমি ভিডিওটা অনেক দিন থেকে করবো ভাবছি, কিন্তু আমি আজকে বলেই দিলাম। আমি যখন ইভেন when I go back to রাজশাহী, স্পেশালি when I go back to রাজশাহী ইউনিভার্সিটি, আমার ছোটো ছেলে এটা প্রথমেই আমাকে বলছিল গত বছর, যে এখানে কি টাইগার থাকে নাকি। কখনো মানে আমরা ছোটোবেলায় যাচ্ছিলাম, যে সুন্দর পার্ক ছিল, ক্লিন ছিল, বিল্ডিংগুলো ভালো ছিল। এখন when I see that it's looking like a horror house, I feel so sad that things have not changed. যেটা যেখানে ছিল, যে চায়ের দোকান, যে মুড়ির দোকান, সব কিছু আমার কাছে মনে হয় ইটস অ্যাজ ইট ইজ। সো চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। আপনারা যদি বিদেশে থাকতে চান, বিদেশে সেটেল করতে চান, পিআর পাইতে চান, আপনাদেরকে কষ্ট করার মানসিকতা নিয়ে যদি আসেন, তাহলে অবশ্যই আপনার আল্লাহ রহমতে আল্লাহর কাছে চাইতে হবে। আপনারা অনেক দূর যেতে পারবেন, অনেক ভালো করতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক থাকলো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।